হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা এই গল্পের আগের পার্টটি যদি দেখে না থাকো অবশ্যই দেখে নাও, আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো গল্পে যাওয়া যাক। টাটা। মেয়েদের অলংকার খুব সাংঘাতিক। অলংকারকে ঘিরে ইতিহাসের পাতায় ছড়িয়ে আছে কত জঘন্য ঘটনা। অলংকারকে মৃত্যুর ধূত হিসেবে ব্যবহারের কথা ইতিহাসে বিরল নয়। আগে আইনের মধ্যে বিষ ভর্তি করে রাখা হতো, তাকে বিষধারা বলা যেতে পারে। সে অলংকার কখনো আত্মরক্ষার্থে, কখনো হত্যার কাজে ব্যবহার হতো। এখানে তাই হয়েছে। যিশু ওর গলায় একটা চেন পরে এসেছিল, একটু লম্বা ধরনের। হ্যাঁ, এরকম একটা চেন তো মাঝে মাঝেই পড়ে, আর সেটার লকেটটা একটু অন্যরকম, একটা হাতির দাঁতের মতো। হাতির দাঁত নয়, ওটাই ওর অস্ত্র। বাইরের আবরণটাকে খোলস বলা যেতে পারে। ওর ভেতরেই রয়েছে ধারালো, সোচালো, বিষাক্ত ছোট্ট চাকু। সেটাই কথার ফাঁকে চালান করে দে তেল পেটে। বাইরে যে পুলিশ থাকবে সেটা হয়তো ভাবতেও পারেনি। ভেবেছিল একটা ভাড়া করা মহিলা গার্ড। ও এমন কি করবে? দরকার হলে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেবে, নয়তো অন্য উপায় অবলম্বন করবে। এরপর যিশুর স্বীকারোক্তি, যেটাতে লুকিয়ে রেকর্ড করেছিল হত্যার প্রচেষ্টা, মানে দুটো খুনের অভিযোগ। যিশু এখন বিচারাধীন আসামি। আমি তো ভাবতেই পারছি না, যিশু এত সাংঘাতিক। সাংঘাতিক নয়, একটা সাইকো। আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি এর আগে আপনার আশেপাশে আসা অনেক মেয়েকে আপনার থেকে দূরে সরিয়েছে, তবে ভিন্ন ভিন্ন রাস্তা অবলম্বন করে। সেটা আপনি জানেন না, সেটা না হয় অন্য কোনো দিন বলবো। তবে আমরা যে আয়ের মার্ডার কেস রিওপেন করেছি সেটা ও জানতো না। আমার সম্পর্কেও না। তদন্ত যেহেতু লুকিয়ে করা হয়েছে, তাই খুব বেশি সচেতন ও হতে পারেনি। সে কারণে এত তাড়াতাড়ি সাফল্য পাওয়া গেছে। আর তার অবদান তো অনেক বেশি। কথা বলতে বলতে কখন যে সময় অতিক্রম হয়েছে খেয়ালই নেই। সিওজন চলে গেছে। আমি একদৃষ্টে তের দিকে তাকিয়ে আছি। মেয়েটার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই যেন। আমি তো নিজে ওর কাছে ক্ষমা চাওয়ার মুখ রাখিনি, তবুও ক্ষমা আমাকে চাইতেই হবে। ও কি আমায় ক্ষমা করবে? ঘটনা এগিয়ে গেছে আরো 4 মাস। আমি এখন পুরোপুরি সুস্থ। সপ্তাহ 2 হলো আবার নার্সিং হোমে জয়েন করেছি। সেই সাথে প্রাইভেট প্র্যাকটিসও চলছে আগের মতন। শুধু আগের মতন আর জীবন নেই। এখন আমি আর চৌধুরী বাড়ির বাসিন্দা নই। একটি ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিয়েছি। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। বেলকনিতে বসে দেখছি বৃষ্টি ভেজা শহর। হাতে ধোয়া ওঠা 1 কাপ গরম কফি। মনে পড়ছে সেই সদ্য ফেলে আসা অতীতের কথা। ধীরে ধীরে চোখ মেলে তাকালাম। তলপেটে চিনচিন ব্যথা। কোথায় আছি বোঝার চেষ্টা করলাম। তখনই ডাক্তার নার্সের আগমন ঘটল। অক্সিজেনের মাস্কটা খুলে দিয়ে চেক আপ করে বললেন চিন্তার কিছু নেই। তারপরে কিছু জিজ্ঞাসাবাদ করে ইনারা চলে গেলেন। মিস্টার জাংকুক দাঁড়িয়ে আছেন, আমার উপর স্থির দৃষ্টি। চোখ মুখে কি অবস্থা দেখেই বোঝা যাচ্ছে কয়েকদিন না খাওয়া কিছুই হয়নি, সাথে জুটেছে নিদ্রাহীনতা। শুধু তাই নয়, মানসিক দিক থেকেও তিনি বিপর্যস্ত। ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন। এখন কেমন আছো তে? তার কান্না ভেজা কণ্ঠ শুনে আমি অবাক হয়ে গেছিলাম। এখন মিস্টার জাংকুক, খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করছিল আপনার এই অবস্থা কেন। তখনই মনে পড়ে গেল সেই রাতের ঘটনা, ডিভোর্সের প্রসঙ্গ। অভিমানে মুখ ফিরিয়ে নিলাম। কিছুক্ষণ পর বাপি মামুনি তারাও এলেন। এরপর আমাকে চৌধুরী বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। আমি রাজি হলাম না। বাপি মামুনির অনুরোধ সেদিন আমি রাখতে পারিনি। মিস্টার জাংকুক সেদিন মুখে কিছু না বললেও ওনার চোখে স্পষ্ট আকুতি দেখতে পেয়েছিলাম। তবু সবকিছু উপেক্ষা করে মামার বাড়ি চলে গিয়েছিলাম। সেখানে 2 মাস থাকার পর খানিক সুস্থ হয়ে উঠেই এলাম ভাড়ার ফ্ল্যাটে। তবে যতদিন নার্সিং হোমে ছিলাম, জাংকুক কি অক্লান্তভাবে আমার কেয়ার করেছিলেন দেখেছি। মামার বাড়িতেও গিয়েছিলেন বেশ কয়েকবার। তার অনুশোচনাপূর্ণ চাহনি আমার নজর এড়ায়নি। তবু মুখ ফিরিয়ে নিয়েছি। আসলে এক অদৃশ্য লক্ষণ রেখা দুজনের মধ্যে থেকে গেছে।
যে রেখায় রয়েছে অপমানের গ্লানি আর একরাশ অভিমান। এই 4 মাস আমি চৌধুরী বাড়িতে যাইনি, কারোর সাথে যোগাযোগ রাখিনি, এমনকি মিষ্টির সাথেও না। অনেক কষ্টে নিজেকে সবার থেকে দূরে সরিয়ে রেখেছি। মিষ্টির জন্য বড্ড খারাপ লাগে, অস্বীকার করব না। মিষ্টির বাবার জন্য মন কেমন করে। ফ্ল্যাটে আসার পর বেশ কিছুদিন দেখতাম আমার বেলকনির সামনে দিয়ে যে পথ গেছে তার অপর পাশে জাঙ্কুক এসে দাঁড়িয়ে আছেন, দৃষ্টি আমার বেলকনির দিকে। জানতাম তার দুটো চোখ আমায় খুঁজছে। দেখেও না দেখার ভান করেছি আমি। ব্যাপারটা শুধু এড়িয়ে যাওয়া ঠিক তা নয়। মায়া শব্দটা শুনতে ছোট্ট হলেও তার অর্থ ভীষণভাবে গভীর। সে মায়ের বাঁধনে যদি আবার নিজেকে জড়িয়ে ফেলি, সে ভয়ে নিজেকে দূরে সরিয়ে রাখি। অথচ কিছুদিন ধরে যখন তাকে দেখছি না, আমার মনটা যেন কেন তাকে শুধু দেখতে চাইছে। জানি না মেয়েটা কেমন আছে। মামাম ছাড়া তো তার চলতোই না, না জানি কি করে এখন। সেই কথা মনে পড়তে ভীষণ কষ্ট হয়। আবার পরক্ষণেই মনে হয় হয়তো ভালোই আছে। ও বাড়িতে তো সবাই আছে, আমাকে ওর প্রয়োজন কি? আমার মতো স্বার্থপর খারাপ মানুষের থেকে দূরে থাকলেই ভালো, নইলে কুসঙ্গী পরে আবার কুশিক্ষা শিখবে। কথাগুলো ভাবতেই নিজের ঠোঁটের কোণে খেলে গেল তার ছেলের হাসি। বৃষ্টি একটু কমে এসেছে। চেম্বারে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখনই ফোনটা বেজে উঠল। কি ব্যাপার জানি? ম্যাম, একটা ইমার্জেন্সি কেস, একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। কেন, আর কোনো ডক্টর নেই? আপাতত চাইল্ড স্পেশালিস্ট আর কেউ নেই ম্যাম। তাছাড়া ডক্টর সেন তো সেমিনার অ্যাটেন্ড করতে গেছেন। ওকে, আমি আসছি। আমি যেখানে ভাড়া থাকি জায়গাটা নার্সিং হোমের কাছেই, মিনিট 5 হাঁটা পথ। দেরি না করে বেরিয়ে পড়লাম। সে কি, মামনি এখানে? নার্সিং হোমে মামনিকে দেখে ভয় পেয়ে গেলাম। কি ডাকবো, ডাক্তার চৌধুরী নাকি ডাক্তার কিমতেও? আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনি দয়া করে আমার বুকের ধনকে, আমার নাতনিকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকব। তুমি এভাবে কেন বলছো মামনি? মিষ্টির কি হয়েছে? জানি না, সকাল থেকে তো ভালোই ছিল, দুপুরের পর থেকে হঠাৎ বমি, ধীরে ধীরে কেমন যেন নিস্তেজ হয়ে পড়তে থাকে। উপায় না দেখে এখানে নিয়ে এলাম। তুমি বসো, আমি দেখছি। পা চালিয়ে ঢুকলাম নিজের কেবিনে। মিষ্টিকে দেখে আমি আর আমার মধ্যে নেই। একই দেখছি, আমার মেয়েটার একই অবস্থা হয়েছে। কিন্তু পরক্ষণে মনে হলো আমি একজন ডাক্তার, আমি একজন মা হয়ে ভেঙে পড়লে চলবে না। প্রায় 1 ঘন্টা পর মিষ্টি চোখ খুললো। আমাকে দেখে মাম্মাম বলে কেঁদে উঠলো। আমি ওকে বুকে জড়িয়ে ধরলাম। কতদিন পর মেয়েটাকে বুকে পেলাম। কিছুক্ষণ পর আদর করে মামনিকে ডেকে পাঠালাম। দ্রুত পায়ে ভেতরে ঢুকলেন মামনি। মামনি, মিষ্টির একই চেহারা হয়েছে। ওর ঠিক মতো খেয়াল রাখা হয় না নাকি? ও তো বিষাক্ত কিছু খেয়ে ফেলেছিল, আর একটু দেরি হলে তো। যে মেয়ে মা বাবা বেঁচে থাকতেও কেউ নেই, তার তো এমন ছোট ছাড়া জীবন হবেই। আমাদের বয়স হয়েছে, আমরা আর কত খেয়াল রাখতে পারি? বড় হচ্ছে, সারাদিন দৌড়াদৌড়ি করে বেড়ায়। আমরা এই বয়সে কত খেয়াল রাখবো? হ্যাঁ, একজন আয়া রাখা হয়েছে, তবে আয়া তো আর মা নয়। আমরা যতদিন বেঁচে আছি ততদিন যতটুকু যত্ন পাবার পাবে, তারপর যা হবার হবে। কি ভাগ্য করে যে মেয়েটা জন্মেছিল কে জানে। 1 মা জন্ম দিতে গিয়ে মারা গেল আরেকজন তো। মামনির কথাগুলো যেন আমাকে আষ্টে পৃষ্ঠে আঘাত করছে। মা বাবা থাকতেও নেই, এটা কেমন কথা বললেন? প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে তাকালাম মামনির দিকে। এতগুলো দিনে বদলে গেছে অনেক কিছুই। চৌধুরী বাড়ি লক্ষ্মী ছাড়া হয়েছে। আয়ের পর একজনকে এনেছিলাম মিষ্টির মা করে, ঘরে লক্ষ্মী করে, কিন্তু আমাদের দুর্ভাগ্য, তাকে আমরা ধরে রাখতে পারলাম না। আয়ু মারা যাওয়ার পর ছেলেটা বাচ্চার মুখের দিকে তাকে নিজেকে শক্ত করেছিল। সংসারের মায়ায় নিজেকে আবার আবদ্ধ করেছিল। এখন বোধ সেই মায়া কাটিয়ে উঠতে চাইছে। সকালে বেরিয়ে যায়, রাত করে বাড়ি ফেরে, নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখে। আবার কখনো তো এমন হয়ে ফেরে যে নিজেই নিজের মধ্যে থাকে না, মিঞ্জির কাঁধে ভর করে ফেরে। না আছে খাওয়া দাওয়া, না আছে যত্ন আত্মি। জিজ্ঞাসা করলেই বলে, এই তো মম, ভালোই আছি, খুব সুখে আছি।
আর কোনো মায়ায় জড়িয়ে নিজেকে অসুখী করতে চাই না। আমাকে দেখো, আমি একজন খুনি। আইনের বিচারে শাস্তি হবে না আমার। যিশু তো তাও যাবজ্জীবন কারাবাস করে নিজের শাস্তি ভোগ করছে। আমি না হয় এভাবেই শাস্তি পেলাম, দুটো খুন করেছি। মামুলি কথা তো নয় মম। অজরে কাঁদছেন মামুনি। আমি যেন পাথর হয়ে গেছি। কি থেকে কি হয়ে গেল। মামুনি মিষ্টিকে আমার কোল থেকে নিয়ে চলে গেলেন। মিষ্টি তো যেতেই চাইছিল না, মাম্মাম মাম্মাম ডেকে যাচ্ছিল। এক প্রকার জোর করে নিয়ে গেলেন। আমার বুক আবার শূন্য হয়ে গেল। কিন্তু আমি তো এরকম কিছুই চাইনি। আমি চাইছি জাংকুক ভালো থাকুক, সবাই ভালো থাকুক। আমি এই 1 বছরে মিস্টার জাংকুককে কখনো ড্রিঙ্ক করে বেসামাল হতে দেখিনি। তাহলে আজ নেশা কিসের জন্য? শুধু কি অপরাধ বোধ থেকে মুক্তি হতে, নাকি অন্য কিছু? আমি কোনো ভুল করলাম না তো? জাংকুকের আকুতি ভরা দুটো চোখ আমি কিছুতেই ভুলতে পারছি না। সেই অনুতপ্ত চোখ দুটো রাতের পর রাত আমাকে জাগিয়ে রাখে। আমাকে তাড়া করে বেড়াই কেন? শুধু তার অনুতাপের কারণে? আমি কি আমার জীবনে ওনাকে আশা করছি? কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার কাছে এই বিয়েটা ছিল শুধু কর্তব্য ঋণ পরিশোধের উপায় মাত্র। সেই ঋণ থেকে মুক্ত হতে কোনো মায়ের বাঁধনে বাধা পড়লাম না তো? না না, সে হতে পারে না। আমি আমার দিকে ঠকাতে পারি না। তাছাড়া উনিও তো দিকে ভালোবাসে। আমি ওনার কে হই? কে হই আমি ওনার? উনি তো আমাকে ভালোবাসেন না। আমি ওনাকে ভালোবেসে ফেললাম না তো? না, আমি আপনাকে ভালোবাসতে পারি না। এটা অন্যায়। আমি আর ওনার কথা ভাববই না। এভাবে ভাবতে থাকলে আমি পাগল হয়ে যাব। মিষ্টি অসুস্থ শুনে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। এসে শুনলাম মম মিষ্টিকে তের কাছে নিয়ে গিয়েছিল। তের চিকিৎসা এখন অনেকটাই সুস্থ। অনেকদিন পর মেয়েকে কোলে তুলে নিলাম। কিভাবে পারলাম এতটা কেয়ারলেস হতে? এতটুকু মেয়েকে কাছে টেনে না নিয়ে পারলাম কি করে আমি? না পারলাম ভালো স্বামী হতে, না পারলাম ভালো বাবা হতে। এখন মাঝে মাঝে মনে হয় ভালো মানুষও হতে পারিনি। 2 হাত 2 পাওয়ালা জানোয়ার তৈরি হয়েছে। মাঝে মাঝে তো নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। মম ড্যাড আর মেয়েটার মুখের দিকে তাকিয়ে সেটাও করতে পারি না। আজকে তের কথা খুব মনে পড়ছে। তে, তোমার পাগলামো, রাগ সবকিছুই। তোমাকে অনেক অবহেলা করেছি। মুখ ফুটে কোনোদিন কিছুই বলনি, কোনো অভিযোগ করনি। শত অপমানের পরও হাসি মুখে আমার পরিবারকে আপন করে নিয়েছিলে। আমি শুধু ভাবি, কোন মুখে আমি ডিভোর্সের কথা বলতে গেলাম? তাও এত বিশ্রী ভাবে। আমার ভুলের জন্য আজকে আমার পরিবারের সবাই সাফার করছে। আমার ভাবনার মাঝে মম ড্যাড দুজন দুপাশে এসে বসলেন। এত কি ভাবছিস? আমার জন্য আজকে সবকিছু ছাড়কার হয়ে গেল। না হলে আমাদের কত সুন্দর একটা পরিবার থাকতো, তাই না বলো ড্যাড?